জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। এদিকে জাবালিয়ায় ইসরায়েলের দ্বিতীয় অভিযান শেষ হয়েও হলো না শেষ। জানাবো মার্কিন বিমানবাহী রণতরীতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। আরও থাকছে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দটি বাদ দেওয়া দুঃখজনক বলছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাফায় হামলা চালিয়ে ইসরায়েল বিলুপ্তির কাছাকাছি চলে এসেছে বলছে ইরান। জানাবো পাঠ্য বইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি। আরও থাকছে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি বাইডেনের। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহর বোমা হামলা। ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। মিশর বলেছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটির বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডোর দখল করার পর তেল আবিব এবং কায়রোর মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চলাচলের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েল দাবি করছে এই করিডোর হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, তবে মিশর এই দাবি নাকচ করেছে। মিশর সরকারের উচ্চ পর্যায়ে একটি সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে। জাবালিয়া ইসরায়েলের দ্বিতীয় অভিযান শেষ হয়েও হলো না শেষ। প্রায় 3 সপ্তাহ পর জাবালিয়া শরণার্থী শিবিরে দ্বিতীয় অভিযান সমাপ্ত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই অভিযান তারা গত 11 মে শুরু করেছিল। জেরুজালেম পোস্টের খবরে বলা হয় গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জাবালিয়ার অভিযান পরিচালনা করে ইসরায়েল। এরপর তারা জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষণা দিয়েছিল যে সমগ্র উত্তর গাজা তাদের নিয়ন্ত্রণে এসে গেছে, কিন্তু এই ঘোষণার পর আবার গত 11 মে তাদের শুরু করতে হয়েছে দ্বিতীয় অভিযান। বড় বাহিনী নিয়ে আবারও তাদের যেতে হয়েছে গাজার আল শিফা হাসপাতাল ও জাবালিয়ায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে এবারের অভিযানে কঠোর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাদেরকে। প্রথম সপ্তাহে তাদের বাহিনীর উপর ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড দ্বারা 341টির বেশি আক্রমণ করা হয়েছিল। শুধুমাত্র প্রথম 5 দিনে তাদের শতাধিক ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখোমুখি হতে হয়েছিল। সামরিক বাহিনী আরও জানিয়েছে যে জাবালিয়ায় হামাসের অবশিষ্ট বৃহত্তম টানেল নেটওয়ার্ক রয়েছে। নেটওয়ার্কের অনেকাংশে মুছে ফেলা সত্ত্বেও পুরো নেটওয়ার্কটি নির্মূল করতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তারা আরও জানিয়েছে জাবালিয়ায় অভিযানের সময় হামাসের উপর 2 শতাধিক বিমান হামলা চালিয়েছে তারা। মার্কিন বিমান বাহিনী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী আইজেনওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এ দাবি করেছেন। খবর রয়টার্সের। ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার 6টি হামলা চালিয়েছে। এতে 16 জন নিহত ও বেসামরিক নাগরিক সহ 41 জন আহত হয়েছেন। এই হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে। তবে মার্কিন বিমানবাহিনী রণতরী আইজেনওয়ারে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি। হুতির সামরিক মুখপাত্র বলেন হোদাইদা প্রদেশের সালি বন্দর আল হক জেলার একটি রেডিও ভবন, খালিফা শিবির ও 2টি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে তারা বৃহস্পতিবার ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি লোহিত সাগরের জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে। উল্লেখ্য গেল কয়েক মাস ধরে ইয়েমেনের হুতি সদস্যরা লোহিত সাগর জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে, সেগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা।
পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দটি বাদ দেওয়া দুঃখজনক বলছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি ডিলিট করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আজ এফডিসিতে ফিলিস্তিনি ইসরায়েল আগ্রাসন নিরসনে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এই মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ই পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া এক্সপেক্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়া খুবই দুঃখজনক। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা না করেই এ পরিবর্তন করেছে। পাসপোর্টকে আরও মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এই কাজটি করেছে বলে আমাকে অবহিত করা হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার রায় নির্বাচিত নয়, তবে বাংলাদেশ সরকার জনগণের দ্বারা নির্বাচিত। তাই আরব বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে পারছে না। ব্রাজিলের মতো নন মুসলিম দেশ ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলেও কোনো মুসলিম রাষ্ট্র এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, ওআইসি বা আরব লীগ একাধিকবার বৈঠক বসলেও তারা ইসরায়েলের পণ্য বয়কটে এক হতে পারেনি। ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও তাদের ও তাদের মিত্রদের অনেক পণ্য আমাদের দেশে বিক্রি হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের নিজস্ব শক্তি বলতে কিছু নেই। 5টি মোরল রাষ্ট্রের উপর তারা নির্ভরশীল। 15,000 শিশুসহ 36,000 মানুষ হত্যার পরও মানবতার ফেরিওয়ালা ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেনি। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করা নিয়ে কোনো বিভক্তি নেই। সবাই ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনিদের লড়াই একক কোনো লড়াই নয়, এই লড়াই সারা পৃথিবীর মানুষের লড়াই। এই লড়াই বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদেরও লড়াই। ফিলিস্তিনের মানুষের যে নীরব কান্না তা সারা বিশ্বের বিপন্ন আর্তমানবতার চিৎকার। রাফায় হামলা চালিয়ে ইসরায়েল বিলুপ্তির কাছাকাছি চলে এসেছে। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, গাজায় বিশেষ করে গাজার রাফায় হামলা চালিয়ে ইসরায়েল বিলুপ্তির কাছাকাছি চলে এসেছে। আজ তেহরানের জুমার নামাজের খুতবা এ মন্তব্য করেছেন ইরানের বিশিষ্ট আলেম ও অস্থায়ী খতিব এবং তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দো। রাফা শহরের ফিলিস্তিনিদের অসাধারণ অসহায়ত্ব ও দৃঢ়তার কথা তুলে ধরে তিনি বলেন, ইসরায়েল তার ব্যাপক সমরাস্ত্র, মার্কিন অস্ত্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মদত সত্ত্বেও বিলুপ্তির প্রান্তসীমায় রয়েছে। আবু তোরাবি ফার্দ বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েল পাশ্চাত্য ও মার্কিন সরকারের হাত রক্তে রঞ্জিত। গাজার রাফায় নারী ও শিশুদের পুড়িয়ে মারা হয়েছে। আর এই বিষয়টি বিশ্ববাসী ও বিশ্ব বিবেককে জাগিয়ে তুলেছে। ফলে হত্যাকাণ্ডের ফলে গাজার জনগণ অন্য কোথাও যাবে না এবং একমাত্র গাজাবাসী রক্তাক্ত বিজয়ের মাধ্যমে বিজয়ী হবে। তিনি মরহুম ইমাম খোমেনির আসন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বলেছেন, তার আদর্শ ইরান মুসলিম বিশ্বে ব্যাপক পরিবর্তন এনেছে এবং জোরদার হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী ইসলামী প্রতিরোধ আন্দোলন। আর ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা এই আন্দোলনকে দিক নির্দেশনা দিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সরকার ও পশ্চিমা শক্তিগুলোর স্বৈরাচারী কর্তৃত্বের অবসান ঘটিয়েছেন। আজ বিশ্বের সব মুক্তিকামী মানুষ ফিলিস্তিনিদের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে এই অঞ্চলে মার্কিন সরকারকে অকেজো অবস্থায় উপনীত করেছে। পাঠ্য বইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি। ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন, আর পাশে বসে এরকম নির্বাক দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। টনকে টন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তখন আগবাড়িয়ে দেশের পাঠ্য বই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি আরব। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত 5 বছর কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামে একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশিত সৌদির 371টি পাঠ্য বই পর্যালোচনা করে কী কী বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয় রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছে ইম্প্যাক্ট সি। সংস্থাটি জানিয়েছে, সৌদির দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল। সেই বইটি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বই যেটি এখনও পড়ানো হচ্ছে, তবে সেটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি। গবেষণায় আরও দেখা গেছে 2022 সালে 5ম ও 9ম শ্রেণীর সামাকি শিক্ষা বইয়ে সানচিত্রে ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, তবে পরে একটি মুছে ফেলা হয়েছে।
এমনকি পাঠ্য বইয়ের ইসরায়েল বা ফিলিস্তিনের কারো নামই নেই। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মানচিত্র থেকে সৌদির সঙ্গে সীমান্ত নেই এমন দেশের নাম মুছে ফেলা হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি রয়েছে। কিছু জায়গায় সব দেশের নাম মুছে ফেলা হয়েছে। এমনকি দশম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা এবং ভূগোল বই থেকে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র মুছে ফেলা হয়েছে, যা আগে বইয়ে অন্তর্ভুক্ত ছিল। সবচেয়ে ভয়ঙ্কর যেটি হয়েছে, সৌদির 2021 সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জায়রিস্ট বা ইহুদিবাদী হিসেবে অভিহিত করা হয়েছিল, কিন্তু 2022 সালে এটি মুছে দেওয়া হয়েছে। পাশাপাশি হাই স্কুলের সামাজিক শিক্ষার বইয়ে ইসরায়েলি শত্রু শব্দটিও দুটি পরিবর্তন করে ইসরায়েলি দখলদার করা হয়েছে, আর ইহুদিবাদী পরিবর্তন করে করা হয়েছে ইসরায়েলি। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি বাইডেনের। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সামরিক চৌকিতে ইউক্রেনকে হামলার জন্য এই অনুমতি দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো রাশিয়া নয়, কেবল ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কাছাকাছি এলাকায় হামলার জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। এ হামলায় সামরিক স্থাপনাকে নিশানা করতে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং জাতিসংঘে নিয়োজিত রুশ মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে সাড়া দেয়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার বিষয়ে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, বাইডেনের এই সিদ্ধান্ত শুধু খার্কিভ অঞ্চলের সীমান্তের কাছে রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে প্রযোজ্য হবে। গত 10 মে থেকে এই অঞ্চলে মস্কো ব্যাপক হামলা চালিয়ে আসছে। মার্কিন কর্মকর্তারা জানান, খার্কিভ অঞ্চলে পাল্টা হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। রুশ সেনাদের উপর হামলা বা হামলার প্রস্তুতির বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমতি দেন তিনি। খার্কিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এলাকাটি রুশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসি জানিয়েছে, রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে খার্কিভ অঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়েছে এবং তারা বেশ অগ্রসর হয়েছে। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী খার্কিভ উপকণ্ঠে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 16 জন। মার্কিন কর্মকর্তারা জানান, আমি টেকনিক্যাল মিসাইল সিস্টেম বা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি। নতুন নীতিতে রুশ বিমানে আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা তাদের কখনো বলিনি যে তাদের আক্রমণ করতে আসা রুশ বিমানকে তারা আক্রমণ করতে পারবে না। ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা। ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের মুজাহিদিনরা জালুল আলম ঘাটির এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। কামানের গোলা দিয়ে এই হামলা চালানো হয়। গোষ্ঠীটি আরও জানিয়েছে, আমরা আল রামতা ঘাটিতে লেবাননের কাপড়সভা এলাকা থেকে হামলা চালিয়েছি। এই হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, একটি ইসরায়েলি ড্রোন দিয়ে লেবাননের নাকলবায় বোমা হামলা চালায়। ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।